ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ে জীবন, কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। মহম্মদ গৌতম বুদ্ধের বাণীতেই শুরু করছে আজকের দিন। তার জন্মতিথি পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা। শুভ বৌদ্ধ পূর্ণিমা। দর্শক, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24। আজ বুধবার 8 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 22 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা। আজ যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা পালনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই দিন স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দর্শক, আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে কি কি আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে আমরা তাই নিয়ে জানব। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে কি কি ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেসব নিয়ে আমাদের একটু জানাবেন। সারিকা, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা এই দিন থেকে কিন্তু সামনে রেখে পাহাড়ি যারা বান্দরবানের উৎসবমুখর পরিবেশে কিন্তু আসলে এই দিনটি উদযাপন করা হয়। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন বিহারগুলোতে কিন্তু আসলে গতকালকে থেকে সজ্জিত করা হয়েছে আলোকসজ্জায়। এরপরে সকাল থেকে বিভিন্ন বুদ্ধ ধর্মাবলম্বীরা যারা রয়েছে তারা সূচিপত্র পরিধান করে কিন্তু বিভিন্ন বিহারগুলোতে আসছে। তারা সবার হাতে হাতে কিন্তু চন্দন জলযুক্ত পানির বোতল এবং ফুলের সুবাসিত চন্দন জল নিয়ে তারা কিন্তু বিভিন্ন বিহারগুলোতে এসেছে। এর পরবর্তী আমরা দেখেছি সকাল 8টায় বান্দরবানে যে রাজগৌর বিহার রয়েছে সেটির আয়োজনের ব্যবস্থাপনায় রাজবাড়ি থেকে বান্দরবানের যিনি রাজা রয়েছে উচ্চপ্র বাহাদুর তিনি সহ সে একটি র্যালিটি উদযাপন এবং র্যালিটি শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান সড়ক শেষ করে কিন্তু এই বুড়ি বৃক্ষতলায় কিন্তু এসেছে। আসলে মূলত এই বৈশাখ মাসের যে পূর্ণতিথি রয়েছে, পূর্ণিমা তিথি, এই তিথিতেই গৌতম বুদ্ধের যেই ত্রিসিদ্ধি বিজড়িত বলা যায়। আসলে গৌতম বুদ্ধের জন্মলাভ, বুদ্ধিসিদ্ধি লাভ, তারপর হচ্ছে গৌতম বুদ্ধের যে মহাপূর্ণিমা লাভ করেছিল সেই তিনটি এর কারণেই কিন্তু আসলে এই দিনটিকে উৎসবমুখর পরিবেশ আসলে দীর্ঘদিন ধরে তারা এই উৎসবটি উদযাপন করে। এখন আসলে যে বিষয়টি হচ্ছে বুদ্ধিবৃক্ষ পূজা শুরু হয়েছে, এখানটায় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে বুদ্ধিবৃক্ষ পূজা শুরু হয়েছে আজকে। মূলত এই দিনটিকে সামনে রেখে সমাবেত প্রার্থনা বিহারগুলোতে উৎসব মুখর পরিবেশে আসলে বিভিন্ন আয়োজনগুলো রয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করছি যে বুদ্ধিবৃক্ষটি পূজা করা হচ্ছে বান্দরবানের রাজগুরু বিহারের সামনে যে বুদ্ধিবৃক্ষ রয়েছে সেখানে বুদ্ধ ধর্মের যে অনুষ্ঠান রয়েছে পাশাপাশি বুদ্ধিবৃক্ষরা এখানে একটি পূজার আয়োজন করছে এবং সেই পূজা চলছে। পাশাপাশি যে বিষয়টি আসলে জানিয়ে রাখতে সেটা হচ্ছে এই দিনটিকে সামনে রেখে কিন্তু বিহারগুলোতে যেমন উৎসবের রং লেগেছে, পাশাপাশি পাহাড়ের মানুষের মধ্যে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে কিন্তু এই উৎসবটি উদযাপন করা হয়। সমবেত প্রার্থনা, পঞ্চশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ থেকে শুরু করে কিন্তু এই যে বুদ্ধ পূর্ণিমা আসলে এই প্রার্থনা চলছে। আমরা প্রার্থনার বিষয়টি দেখাচ্ছিলাম যে বুদ্ধিবৃক্ষের পূজা চলছে। এর পরবর্তী আসলে সমাবেত প্রার্থনা শুরু হবে। সমাবেত প্রার্থনার পরে বিভিন্ন বিভাগগুলিতে আসলে পঞ্চশীল, অষ্টশীল, প্রার্থনা এবং সূত্রপাঠ এবং বিকালে যে হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই শুভ দিনটিকে তারা উদযাপন করবে। সারিকা। ইয়াসিনুল হাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে যে উৎসবমুখর পরিবেশ চলছে সেখানকার যে নানা আয়োজন আজকে সারাদিন ব্যাপী চলবে আমরা সেসব নিয়ে জানছিলাম।
এবার একটু আমরা রাঙামাটিতে চলে যাব। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, শুভ বৌদ্ধ পূর্ণিমা। আজকে সারা দিনটি ব্যাপী রাঙামাটিতে কি কি আয়োজন করা হয়েছে সেসব নিয়ে আমাদের জানাবেন। সারিকা, আপনি জানেন যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের একটি বড় ধর্মীয় উৎসব বলা হয় বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাকে। এই দিনটি তাৎপর্য এই কারণে যে গৌতম বুদ্ধের যে জন্ম হয়েছিল এই দিনই, এবং তিনি এই দিনে বৌদ্ধত্ব লাভ করেছিলেন, একই সাথে এই দিনে তিনি পরিনির্বাণ হন। এই কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই দিনকে ঘিরে রাঙামাটি রাজবন বিহারে নানা ধরনের আমরা দেখেছি সকাল থেকে মানুষ এসেছেন এখানে, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে আসছেন, প্রার্থনা করছেন, মোমবাতি এবং বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন। এই দিনটি তারা একটু পরে আসলে এই দিনের উপলক্ষে যে সমাবেত একটি ধর্মীয় অনুষ্ঠান রয়েছে এবং পঞ্চশীল অষ্টশীল গ্রহণ এবং ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। এই দিন শিশুরা এবং তার পরিবারের সদস্যরা বিহারে আসেন এবং একই সাথে তারা বুদ্ধের কাছে তারা প্রার্থনা করেন, আগামী দিনে যে সুখ শান্তি এবং কামনা করেন এবং বিশ্বের সুখ শান্তির প্রত্যাশা করেন, এবং একই সাথে তারা যে যিনি পাপ করেছেন সেই পাপ মোচনের যারা বুদ্ধের কাছে প্রার্থনা করে থাকেন। আপনি দেখছেন যে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকে এসেছেন ইতিমধ্যে, যারা এখানে আছেন এবং অনেকেই এসেছেন, তারা এখানে প্রার্থনা করছেন। এইখানে রয়েছে যে বৌদ্ধ স্নান হচ্ছে এখানটাতে। এই বৌদ্ধ স্নানটি এই যে এখানে রয়েছেন যারা গৌতম বুদ্ধের উদ্দেশ্যে তারা এখানে আসেন, এবং যে বৌদ্ধ স্নান চলছে এখানে আসলে এই বৌদ্ধ স্নানের মাধ্যমেই এরপরেই আসলে মূলত সমাবেত ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানকার কথা বলার চেষ্টা করব, কারোর সাথে চেষ্টা করব। আপনি দেখছেন যে দীর্ঘ লাইন এখানে বৌদ্ধ স্নানের জন্য। এখানে তারা বিশ্বাস করে এর মাধ্যমে তাদের পুরনো বছরের কষ্টগুলো এবং পাপগুলো মোচন হবে এবং আগামী দিনের যে সুখ শান্তি তারা প্রত্যাশা করেন। আমরা চেষ্টা করব কারোর সাথে কথা বলার জন্য। কথা বলার চেষ্টা করবো। এই দিনে আপনার কি কেন এসেছেন? দেখছেন যে বিহারের একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে বিহার প্রাঙ্গণে। শুধু 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 বয়স্করাই না, এখানে ছোট ছোট শিশুরাও এসছেন, তারাও প্রার্থনা করেন এই কারণে যাতে আগামী বছরটা তাদের যাতে ভালো কাটে এবং যে তাদের যে যাতে প্রত্যাশা করেন যাদের শিশুরা তারা পড়ালেখার জন্য প্রার্থনা করেন, যাতে তারা পড়ালেখাটা ঠিক মতন করতে পারেন। সারিকা, ছিল রাঙ্গামাটিতে বৌদ্ধ পূর্ণিমা সংক্রান্ত সবশেষ তথ্য আমার কাছে। জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীদের নানা আয়োজন নিয়ে আমরা জানছিলাম। আজ সন্ধ্যায় ফানুস শোনানোর মধ্য দিয়ে আজকের দিনটির উদযাপনের সমাপ্তি ঘটবে, আমরা তাই নিয়ে জানছিলাম। দর্শক, এবারে আমরা চলে যাব পত্রিকায়, জেনে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শুরু করব সমকাল দিয়ে। সাবেক সেনাপ্রধান আজিজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়, তার পরিবারের সদস্যদেরও প্রবেশে অযোগ্য ঘোষণা। অনেক দেশে তারা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা নতুন কিছু না, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটার খরায়ও বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত 1। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেরও বেশিরভাগ কেন্দ্রে ছিল ভোটার খরা। জাল ভোট কেন্দ্র দখল করে সিল মারা সহ নানা অনিয়মের অভিযোগ। অর্ধশতাধিক ব্যক্তিকে আটকের পর শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইরান কি ঝুঁকিতে পড়ল? রাইসির মৃত্যু। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় দেশটির অভ্যন্তরে যেমন রাজনৈতিক পালাবদল আসছে, তেমনি আকস্মিক ঘটনায় সৃষ্টি হয়েছে অস্থিতিশীলতার ঝুঁকি। দর্শক, আমরা চলে যাব প্রথম আলোতে। সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা, আমরা একই শিরোনাম দেখছি প্রথম আলোতেও। বাজেটের ঘাটতি মেটাতে আবার ঋণী বড় ভরসা। আগামী অর্থ বছরের বাজেটের মোট ব্যয়ের 1/3 সংস্থানই হবে দেশি বিদেশি ঋণ নিয়ে। হেলিকপ্টারের সংকেত পাঠানোর যন্ত্র বন্ধ ছিল, উচ্চ পর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে। আগামীকাল মাসদাহে রাইসির দাফন। 28 জুন প্রেসিডেন্টের নির্বাচন। দর্শক, দেখে নেব কালের কণ্ঠের শিরোনামগুলো। লঘুদণ্ডে প্রশাসনে বাড়ছে বিতর্কিত কর্মকাণ্ড। একজন কর্মকর্তা যখন দোষী, তখন তার অপরাধ অনুযায়ী গুরু বা লঘু শাস্তি পান, বলেছে ফরহাদ হোসেন, মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়।
দালাল চক্র থেকে দূরে থাকুন, যোগ্য কর্মীদের ভিসা হবে। প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতালির রাষ্ট্রদূত। নিম্নচাপের রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। লঘুচাপ হতে পারে আজ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় আজ বুধবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে আমরা দেখব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। বিভিন্ন স্থানে জাল ভোটের অভিযোগ। উপজেলা পরিষদ নির্বাচন, কক্সবাজারে যুবক খুন, বাগেরহাটে এজেন্টকে মারধর, আওয়ামী লীগ নেতার 6 মাসের জেল, ফকিরহাটে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার, ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানকে জরিমানা। বাংলাদেশের রাষ্ট্রীয় শোককাল। ইরানের প্রেসিডেন্টের মৃত্যু। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। অটোমেশনের নামে প্রাইভেট মেডিকেলে চরম বিশৃঙ্খলা। 1200 আসন খালি। পছন্দের কলেজ না পাওয়ায় ভর্তি হচ্ছেন না অনেক শিক্ষার্থী। সবশেষে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখে নেব। পণ্য রফতানিতে সবচেয়ে বেশি হারে শুল্ক দিতে হবে ভারতে। এলডিসি থেকে উত্তরণ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের কথা রয়েছে 2026 সালের নভেম্বরে। এই উত্তরণ প্রক্রিয়া আন্তর্জাতিক বাজারে পণ্য রফতানিতে শুল্ক পরিশোধের চাপ বাড়বে রফতানিকারকদের। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা জন্মদিনে চলে যাব। আজকের এই দিনটিতে যাদের জন্মদিন তাদেরকে শুভেচ্ছা জানাবো সকাল 24 পক্ষ থেকে। দর্শক, এবারে আমরা জানবো আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন। তাদের শুভেচ্ছা জানিয়ে আমরা জেনে নেব তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও। 1772 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা নবজাগরণের আদিপুরুষ রাজা রামমোহন রায়। তিনি প্রথম ভারতীয় যিনি ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্ম এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রেখেছিলেন। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত ছিলেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। 1859 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্যার আর্থার ইগনেটিয়াস কোনান ডয়েল। তিনি একাধারে ইংরেজ লেখক ও চিকিৎসক। তার শার্লক হোমসের গল্প সমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা, নন ফিকশন, ঐতিহাসিক উপন্যাস এবং রম্য রচনা। 1907 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর জর্জ প্রসপের রেমি। তিনি তার প্রকাশিত গ্রন্থগুলোতে অ্যাডজেট ছদ্মনামটি ব্যবহার করতেন। অ্যাডজেট সবচেয়ে বিখ্যাত কাজ হচ্ছে দুঃসাহসী টিনটিন নামের কমিক বইয়ের ধারাবাহিক সংকলন বা সিরিজ। সারা বিশ্বে জর্জ রেমির কমিক্স বইয়ের এখনও বড় প্রভাব রয়েছে। 1907 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেতা ও পরিচালক লরেন্স কার অলিভিয়ে। তিনি কর্মজীবনে 50-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার শেষ জীবনে টেলিভিশনেও তিনি সফলতা লাভ করেন। চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি 4টি একাডেমি পুরস্কার, 2টি বাফটা পুরস্কার, 5টি এমি পুরস্কার ও 3টি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। বিশিষ্টজনদের জন্মদিন নিয়ে জানছিলাম। এবারে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আমরা একটু আবহাওয়া বার্তায় চলে যাব। আজ সকালে ঢাকাতে বৃষ্টির দেখা মিলেছে, কিন্তু এখন অবশ্য ঝলমলে রোদও দেখা যাচ্ছে। দর্শক, ঢাকা সহ অন্যান্য জেলাগুলোর কি পরিস্থিতি আমরা এক নজরে দেখে আসব। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.6 ও সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 34.3 ও সর্বনিম্ন 23.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 35.6 ও সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 35.2 ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 36.5 ও সর্বনিম্ন
25.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 35.1 ও সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 35.7 ও সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 34.6 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 22.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। আজ সারাদিন সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কাজেই আপনারা যারা বাড়ির বাইরে বের হবেন অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, এবার একটু কৃষিতে নজর দেই আমরা। সকাল সকাল চমৎকার একটি তথ্য। রাশিয়ান আঙ্গুর চাষ করে হইচই ফেলে দিয়েছেন নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের আমজাদ হোসেন। তার নিবিড় পরিচর্যায় দেশের মাটিতেই শোভা পাচ্ছে রাশিয়ান এই ফল। এতদিন পরীক্ষামূলক চাষাবাদ করলেও এবার বাণিজ্যিক আবাদ শুরু করেছেন তিনি। জানান, তাহার জাতের এই আঙুর দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুমিষ্ট। লাল টকটকে এসব আঙ্গুর চাষ করেছেন নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের আমজাদ হোসেন। তার নিবিড় পরিচর্যায় দেশের মাটিতে শোভা পাচ্ছে রাশিয়ান এই ফল। এই কৃষক জানান, অনেক বছর ধরে বিভিন্ন দেশ থেকে কয়েক জাতের চারা সংগ্রহ করে নার্সারিতে রোপণ করেছেন তিনি। এর মধ্যে তাহার জাতের এই আঙ্গুরের চাষ শুরু করেছেন বাণিজ্যিকভাবে। 35 থেকে 36টা জাত আমরা কালেক্ট করে আমাদের বাগানে রোপণ করছি। রোপণ করার পরে আমরা মোটামুটি 60টি জাতের এরকম আমরা ফলন পাইছি। আমরা যদি এই আঙ্গুরগুলা যদি গোটা বাংলাদেশের মধ্যে এখন এই মাতৃ গাছ থেকে আমরা ছড়িয়ে দিতেছি, যাতে প্রত্যেকটা কৃষক বা প্রতিটা বাসা বাড়িতে যাতে একটা করে গাছ, একটা দুইটা করে যদি গাছ লাগাতে পারে, তাহলে কিন্তু আমরা বিষমুক্ত আঙ্গুর খেতে পারি। আমজাদের বাগানের আঙ্গুর দেখতে প্রতিদিনই বাগানে আসেন দূর দূরান্তের মানুষ। অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, খেতে খুবই স্বাদ। আমরা প্রতিদিন এসে আঙ্গুর খাই। আঙ্গুরের বাগান তো আমরা কোনোদিন বাংলাদেশে দেখিনি, তো বাগানটা দেখলাম, ফল খাইলাম, খুব সুস্বাদু ফল হয়েছে। আমরা সবাই যদি আমরা নিজ নিজ উদ্যোগে যদি এরকম বাগান যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ জনগণের জন্য এটা অনেকটা সুবিধাজনক হয়। আমারও খুব ইচ্ছে যাতে এমন বাগান একটা করতে পারি। আমাদের মতো কৃষকরা সবাই যদি আঙ্গুরগুলো চাষ করে, প্রত্যেক বাড়িতে একটা দুটা আঙ্গুর চাষ করে, তাহলে দেখা যাচ্ছে আমরা দেশি ফলের মতো, যেমন আম, কাঁঠাল, লিচু, এই ফলগুলোর মতো আমরা সবাই আঙ্গুরগুলো খেতে পারবো। জেলায় বিদেশি জাতের অনেক ফলেরই বাণিজ্যিক আবাদ হচ্ছে। এই কাজে আগ্রহী চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এবছর আমরা খেয়াল করেছি যে আঙ্গুরগুলো চাষ হচ্ছে সেগুলো অনেক ধরেছে। ফলগুলো কিছু কিছু জাতের সুমিষ্ট বা মিষ্টি। আমরা চাচ্ছি এই মিষ্টি জাতগুলো যদি তার মিষ্টতা ধরে রাখতে পারে, আমরা বিভিন্ন জেলায় ছড়ানোর চেষ্টা করে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় এই সমস্ত কৃষকদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে উৎপাদিত আঙ্গুর বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যে চামচ দিয়ে খাবেন সেই চামচেই মিলবে শাকসবজি। ব্যবহার শেষে বীজসহ রোপণ করলে ফলবে ফসল। গমের খড় দিয়ে পুনঃব্যবহারযোগ্য এই চামচ উদ্ভাবন করেছেন দুবাইয়ের একদল উদ্যোক্তা। বলছেন, প্লাস্টিকের টেকসই বিকল্প নিশ্চিতে এই উদ্যোগ, যার ফলে সুরক্ষা পাবে পরিবেশ, কমবে মানুষের রোগবালাইয়ের ঝুঁকি। একটি প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা আরও বিস্তারিত জেনে আসব। গমের খড় দিয়ে তৈরি করা হয়েছে এই চামচ, যা দিয়ে শুধু খাদ্য গ্রহণই নয়, রোপণেও মিলবে শাকসবজি। একের ভেতর দুই কাজের এ চামচ উদ্বোধন করেছে দুবাই ভিত্তিক একটি স্টার্টআপ। উদ্যোক্তারা বলছেন, মানুষের মাঝে পরিবেশ বান্ধব ও টেকসই অভ্যাস গড়ে তোলাই মূল লক্ষ্য। আমরা কোনো জিনিস একবার ব্যবহারের ধারণা পছন্দ করি না, তাই রোপণযোগ্য এই চামচ তৈরি করেছি। এটি 5 বছর পর্যন্ত বারবার ব্যবহার করতে পারবেন। প্লাস্টিকের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশ সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য। দুটি ভিন্ন উপায়ে ব্যবহার করা যাবে এই চামচ। মাটিতে পুঁতে অথবা চামচের ডগায় শস্য রোপণ করে। ফলন মেলে 10 থেকে 20 দিনের মধ্যে। আজমান বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা বলছে, সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর তৈরি হয় 6.5 মিলিয়ন বর্জ্য, যার জন্য দায়ী বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফে।
our main consumers are the ডেলিভারি পরিষেবা এবং রেস্তোরাঁ ও ক্যাফে আমাদের প্রধান গ্রাহক। তাদের কাছে পরিবেশ বান্ধব ও প্লাস্টিকের পরিবর্তে টেকসই বিকল্পের প্রচার করতে চাই। এতে করে ভোক্তার অভ্যাস পরিবর্তনে যোগাযোগ আরও নিবিড় হবে। উদ্ভাবনটির ইতিবাচক দিক তুলে ধরা ও গুরুত্ব বোঝাতে আয়োজন করা হয় এক সেমিনারের, যেখানে ভোক্তাদের কাছ থেকে মিলেছে ব্যাপক সাড়া। রিসাইক্লিং বিশ্বে আরো জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ প্রতিনিয়ত প্লাস্টিক ব্যাগের প্রচুর অপচয় হচ্ছে। আমি মনে করি এটি একটি দুর্দান্ত ধারণা। এটাকে খাবারের কাজে ব্যবহার করা যায়, আবার রোপণও করা যায়। পৌরসভাগুলোয় ৭৫% কঠিন বর্জ্যকে ল্যান্ডফিলে ডাম্পিংয়ের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মামুন উর রশিদ, চ্যানেল 24। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণায় নেই। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। দর্শক, গৌতম বুদ্ধের এই বাণী দিয়ে শেষ করছি আজকের সকাল 24 আয়োজন। দেখা হবে নতুন পর্বে নতুন সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।